তাড়াতাড়ি করে হাত ধুয়ে যেতে যাবো, আমার বাঁ হাতে টান পড়েছিল, আমার মনে আছে। বাঁ হাতে টান পড়েছিল, মানে খানিকটা টানটা এইরকম ছিল আর কি। হ্যাঁ, আমি পিছন দিকে, আমি না জাস্ট এরকম একটা টান। ও গড, প্লিজ ক্যাচ, আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু আমার বাবাকে বলে দেবো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দুর্গাপুজোর পর অন্বেষণে আনন্দিকে। অতএব দুর্গাপুজোটা কেমন কাটলো সবকিছু নিয়ে একটা বিজয় সম্মেলনী টাইপের দুইজনের মধ্যে আড্ডাটা হবে। যাই হোক, দর্শক প্রথমেই জানতে চাই দুর্গাপুজোটা তোমার কেমন কাটলো, এবং আমিও জানতে চাই। শুভ বিজয়া। শুভ বিজয়, শুভ বিজয়, সবাইকে শুভ বিজয়। খুব ভালো কেটেছে বাড়ির পুজো। আমি পুজো দেখেছি, আনন্দ করেছি আর ঘুমিয়েছি। পুজোয় প্যান্ডেল হপিং হয়েছে? না, বাড়িতে পুজো তো, আমি বাড়ি থেকে বেরোই না। তবে আমি বাড়ি পৌঁছেছি হচ্ছে ষষ্ঠীর দিন রাত্রিবেলা। ওই মানে আমার বাড়ির ওখানে যে কটা প্যান্ডেল আছে, রাত্রিবেলা গাড়ি নিয়ে বাবা, জেঠু, আমি, ঠাকুমা, মা, আমরা সবাই ছিলাম। জাস্ট একটু গোল করে ঘোরা হয়েছে আর কি, মানে বলতে পারো লং ড্রাইভ হয়েছে, নামা সেভাবে হয়নি। ছোটবেলায় কি প্যান্ডেল হপিং হতো? না, কোনোদিন আমি কোনোবার কখনোই প্যান্ডেল হপিং করিনি আমার বাড়িতে পুজোর জন্য। বরং এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে ওই আর কি বাড়ির আশেপাশে, যেহেতু বাবাকে আর জেঠুকে ওখানে সবাই চেনে, তো তারা একটা মানে ইয়ে করে কি, যে যদি আমি আসি, যদি একটু দেখা হয়, তো আমারও তাতে কোনো ভালোই লাগে। বরং যেহেতু বাড়িতে পুজো আমাদের, তাই একটা বাড়িতে পুজোর একটা আলাদা চাপ থাকে। তাই সেইভাবেও না ওই প্যান্ডেল ঘোরানোর মতন টাইমও বাবা বা তাতার মানে আমার জেঠুর থাকে না, তাও একটা চেষ্টা করে নিয়ে যাওয়ার, তো ব্যাস ওইটুকুই। তুমি বলে বাড়ির পুজোর চাপ থাকে এবং ছোটবেলা থেকে বাড়ি পুজো দেখে আসছো। বাড়ির পুজোর নিয়ম কানুন কতটা আয়ত্তে এলো? কিচ্ছু না, আমি কিছু জানি না, আমি ব্যাস পুজোতে থাকি। মানে তোমার কি আয়ত্ত করবার ইচ্ছে রয়েছে, মানে শেখার ইচ্ছে বা আগ্রহটা পুজোর বিষয়ে? ভালো তো লাগেই, কিন্তু এবার যদি বলো আগ্রহ শেখার ইচ্ছে, তাহলে আমার এত বছরের জীবনে তো আমার শিখে যাওয়ার কথা, আমি তো জন্মে থেকেই পুজো দেখছি না। হ্যাঁ, তো যাই না। আর মহালয়ার দিনটা কেমন ভাবে কেটেছিল? মহালয়ার দিন আমাদের এখানে ছুটি দিয়েছিল, তো মহালয়ার দিন আমার মনে আছে ওই আমারই এক বান্ধবী রত্নপ্রিয়া, ওর সাথে আমি রাত্রিবেলা আড্ডা দিচ্ছিলাম মহালয়ার আগের দিন। তো আমি 12টায় ওর সাথে আমার ফোনে কথা বলা শুরু হয়েছিল। আমরা ফোন রেখেছি যখন, আমরা বোধহয় 3-4 ঘন্টা কথা বলেছি ফোনে। আমরা যখন ফোন রেখেছি তখন বাজলো তোমার আলোর বেনু শুনতে পাচ্ছি আমি। তার মানে খুব স্পেশাল ছিল মোট কথা দুর্গাপুজোটা গোটা সবার জন্য। যখন বলেছিল যে দুর্গাপুজোয় বৃষ্টি হবে, সেটা কতটা ভয় লেগেছে? না, আমার কিছুই মনে হয়নি, কারণ তার আগে যা হচ্ছিল। আর দেখো, ভয় তো মানে কি বলবো, সব থেকে বেশি তাদের পাওয়ার কথা যারা বৃষ্টিতে মানে সত্যি সত্যি যারা ক্ষতিগ্রস্ত হন বা হয়ে থাকেন। এই একটা মাঝখানে বৃষ্টি হলো না ওই মহালয়ার আগে পরে, আমি বলছি 23শে সেপ্টেম্বর, একদমই তাই। এবং তাতে তো দেখো, মানে যাদের যেখানে যেখানে জল জমেছে প্রত্যেকেরই গাড়িতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেইভাবে দেখতে গেলে কে চায় ওরকম ভাবে বৃষ্টি হোক? কেউই তো চাই না, না? কিন্তু হলে তো কিছু করারও থাকে না। বাট হ্যাঁ, সবাই সাবধানে থাক, সুস্থ থাক, এইটুকুই চাইবো। দেখতে পাওয়া যাচ্ছে একটু একটু শীতের বোধহয় আমেজটা পড়ে গেছে, সেটা কতটা ভালো লাগলো? হাওয়া পেয়েছি। শীতকালে আমার শুটিং করতে ভালো লাগে, কারণ আমার মনে হয় শীতকালেতে না ঘামটা একটু কম হয়, একটু টায়ার্ডনেসটা একটু কম আসে। শুধু একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে সকালবেলা ওঠাটা, ওই লেপটা না ছাড়তে চায় না, ওইটা ব্যাস। বাকি শীতকাল ঠিক আছে, শীতকালটা ভালো। কারণ কলকাতাতে সেরকম শীত পড়ে না তো, কিন্তু শুনেছি এবছর নাকি হাড় কাঁপানো শীত পড়বে একদম। একটা জায়গায় শুনছিলাম নাকি 6 ডিগ্রি নামতে পারে, এটা আমি শুনে না একটা লাফিয়ে উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোন একটি চ্যানেল থেকে বলেছে, বড় চ্যানেল থেকে, বা জানি না বা কত। দেখো মানে মানে যারা সত্যি সত্যি সেই অর্থে শীতকালে কিছু করে উঠতে পারে না, তাদের জন্য খুবই কষ্টের। সবটাই মানে কোনো কিছু এক্সট্রিম ভালো না, এই আর কি। সামনে দিওয়ালি মানে কালী পুজো বাঙালির যাকে বলে আর কি, তো সামনে আবার ভূত চতুর্দশীও। ভূত কতটা ভয় পায় অন্বেষা? আমি যে একবারে সাংঘাতিক ইয়ে তা বলবো না, তবে ওই হালকা হালকা গা ছমছম করে, ওরকম ভাবে ভয় পাই না। দেখো, এবার ভূতের সিনেমাতে যেরকম দেখায়, যেখানেই অন্ধকার, যেখানেই আওয়াজ, সবাই হ্যাঁ ওখানে চলে যাচ্ছে একদম, আগ বাড়িয়ে বাড়িয়ে দরজার পর দরজা খুলছে, করিডোর দিয়ে করিডোর হেঁটে যাচ্ছে। এটা আমি জীবনে করবো না। আমি ব্যাস ওইটুকুই, ঘরে আওয়াজ পেলাম কি চাদর ঢাকা দিয়ে ওখানে শুয়ে পড়ো, ব্যাস। কখনো কি ভূত এক্সপেরিয়েন্স হয়েছে? মানে হস্টেলে থাকতে একবার হয়েছে। হস্টেলে থাকতে হয়েছিল, ওই আমার মনে হয়েছিল ভূত যে ছিল সে ভালো ভূত ছিল। একটা ওয়াশরুমে একটা কাণ্ড ঘটেছিল আমার, তো সেই সময় আমার ব্যাচে যারা আছে তারা তো সবাই জানে। মানে আমি যদি এটা বলি, আমার মানে আমার হস্টেলে যে কজন বন্ধু
সিনিয়র জুনিয়র যারা আছে তারা জানে এটা, আমি জানি না গো, মানে ব্যাপারটা খুবই ফিল্মি শুনতে লাগে। ইউজুয়ালি কোনো পুরোনো হস্টেলে, আমাদের ফরাসি আমলের স্কুল, তা সেই ফরাসি আমলের হস্টেল, সাধারণত না হস্টেলে দেখবে বাথরুমে ভয় থাকে, একটা ত্রাস থাকে। হ্যাঁ, তো ঘটনাচক্রে আমাদেরও তাই, এবং আমাদের ওয়াশরুমটা দোতলায় ওয়াশরুম, মানে নিচে স্নানের জায়গা সেখানে নয় কিন্তু। তো ঠিক আছে, আমার মনে আছে ছোট ছোট 5-এ যারা বাচ্চা মেয়েরা, তারা যাতে ওয়াশরুমে না যেতে হয় তাই জন্য আর কি ওই হাগিস বা প্যাম্পার্স পরে ও রাত্রেবেলা শুয়ে পড়তো আর কি। হ্যাঁ, মানে যাতে ওদেরকে বেরোতে না হয় ভয়ের চোটে। আমার পেটে লাগতে শুরু করে, ঘড়িতে কটা বাজে আমি তখন দেখিও নি। আমার এইটুকু মনে আছে, আমার বন্ধুরা এক একজন পরপর পরপর আমাদের বিছানা ছিল তো, মশারি করে শুতাম আমরা সবাই, মহিষাসুর মর্দিনীর মতো কেউ শুয়ে আছে, হ্যাঁ কেউ উল্টে শুয়ে আছে, আমি দেখলাম খুব ঘুমোচ্ছে। আর আমাদের লম্বা বারান্দা দিয়ে, আর পুরোটাতেই না, মানে বারান্দাটা থেকে এপারে পুরো মাঠটা দেখা যায়। আর আমাদের হস্টেলে আমরা যারা থাকতাম, আমাদের হস্টেল থেকে স্কুলটা কানেক্টেড ছিল, মানে আমরা হস্টেলের ভেতর দিয়ে স্কুলে চলে যেতে পারতাম। তো একটু মানে ওখানে না গেলে আমি বোঝাতে পারবো না যে জায়গাটা একটু গা ছমছমে লাগে, কারণ অন্ধকার হয়ে যায় বলে। যাই হোক, তো সেখান থেকে তো আমরা এত বছর আছি, আমি তো 5 থেকে ওখানে, আর আমি যেটা বলছি সেটা ক্লাস 12-এর ঘটনা, আমি তো ওখানেই বড় হয়ে গেছি। তো আমি গেছি, ওয়াশরুম গেছি, যথারীতি যা করতে গিয়ে দেখলাম না আমার হয়নি পটি, ঠিক আছে। আমি বেরোতে গিয়ে দেখছি আমি আর বেরোতে পারছি না, দরজাটা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু দরজা, মানে আমাদের সব অ্যান্টিক জিনিসপত্র, ওখানে দরজাও খারাপ ছিল, তাই আমরা সাথে করে একজন বন্ধু নিয়ে যেতাম যে বাইরে থেকে শিকলটা দিয়ে দেবে, মানে আমরা বাইরে থেকেই দরজা লাগিয়ে ভেতরে থাকতাম। তো একটা ছোট খুপড়ির মতো ছিল, সেখান দিয়ে হাত ভরে এমনি করে শিকলটাকে ফেলে দিতে হতো, ওটাই সিস্টেম ছিল। হ্যাঁ, মানে আমরা এভাবে ম্যানেজ করে নিয়েছিলাম। আর ভেতরে ছিটকিনিটা আলাদা করে ঠিক করা হয়নি কিছু। আচ্ছা, উনি চলে যাক। তো আমি দেখলাম আমি তো কাউকে নিয়ে আসিনি, তাই দরজাটা আটকালো কে? খুব ভয় ভয় খুপড়িটা দিয়ে হাত বের করে দেখলাম, হ্যাঁ শিকল দেওয়া। কারণ আমি যে এমনি করে ইয়ে করলাম, হাত দিয়ে সরালাম, ঝাড়াম করে পড়লো। দরজাটা খুলে আমি আগে নিচে দেখলাম যে কার জুতোর ছাপ আছে আমি দেখবো। আমি জানি যে জল থাকে তো বাথরুমে, যাই হয়ে যাক না কেন জুতোর ছাপ তো একটা দুটো পড়বেই, কিন্তু যেভাবে জলটা ছিল বা যে জায়গাগুলো শুকনো শুকনো ছিল, ওখানে না অ্যাজ এরকম পায়ের ছাপ না পড়ার কথা। আমি বললাম কত বড় পা ভাই, কোনো পায়ের ছাপ পড়েনি। আমার তো ভয় লাগছে, আমি কাউকে দেখিনি, ওরম ভাবে তো কাউকে দেখা যায় না মেবি। তো তাড়াতাড়ি করে হাত ধুয়ে যেতে যাবো, আমার বাঁ হাতে টান পড়েছিল, আমার মনে আছে বাঁ হাতে টান পড়েছিল, মানে খানিকটা টানটা এইরকম ছিল আর কি। হ্যাঁ, আমি পিছন দিকে, আমি না জাস্ট এরকম টান। ও গড। হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে, পরে ঘুরে আসার পর মাথা ঠান্ডা হওয়ার পর অনেক কিছু মনে হয়েছিল। তখন তো আমি শেষ। আমাকে বাবা বলেছিল কোনো কারণে হয়তো আমার নার্ভে টান পড়ে গেছিল, আমি হয়তো খুব ভয় পেয়ে গিয়ে প্যারানার্ড হয়ে গিয়ে ওরকম হয়েছিল, অনেক যুক্তি আছে, বাট তাও আমি পরিষ্কার আমার মনে ছিল কেউ এরম ভাবে ধরেছিল। হ্যাঁ, আমি সব ঠাকুরের মন্ত্র, কোন ঠাকুর ডাকবো কি বলবো সব ভুলে গেছিলাম, সব। আমি শুধু মাথা তখন কাজ করছে, আমি গল্পে শুনেছি পিছন দিকে তাকাতে নেই। হ্যাঁ, আমি তো এটাও বুঝতে পারছি না যে আমি বেঁচে থাকবো না মরে যাবো, কিছু বুঝতে পারছি না। আমি ভয় একটা কথা বলেছিলাম, প্লিজ ক্যাচ আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু আমার বাবাকে বলে দেবো। আমার হাতে রিলিজ হয়ে গেল জানো তো, আমার মুখ থেকে ওটাই বেরিয়েছিল। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়েছিলাম, দৌড়ে দৌড়ে এসে যখন আমি ঘরে এলাম, ঘরে এসে দেখলাম আমার বন্ধুরা একই পোজে ঘুমোচ্ছে সব। যখন ঘরে এলাম তখন দেখলাম ওই দুটো 40 আর 43 ওরকম কি একটা বাজে ঘড়িতে, ওই 2:30 নাগাদ হবে, আমার ঠিক মনে পড়ছে না, মানে দুটো ঘরেই ছিল। আমি বিছানায় না কিছুক্ষণ বসেছিলাম, তারপর সকালবেলা উঠলাম। আমি কিছু বলিনি কাউকে, কারণ আমাকেও তো হজম করতে হবে। আমারই এক বান্ধবী কুন্তলা, ওই ইন্টারভিউটা দেখলেও খুব ভালো বলতে পারবে। ও বসে বসে আমরা কি করতাম, সকালবেলা কেউ কর্নফ্লেক্স খেতাম, কেউ দুধ খেতাম, কাছে যা থাকতো গুলে গালে খেতাম। উনি সকালবেলা উঠে চানাচুর খেতেন। হ্যাঁ, আরো আমাদের মধ্যে খুব পড়তে ভালোবাসতো আর কি, মানে গল্পের বই পড়তে ভালোবাসতো, উনি লেখাপড়াতেও খুব ভালো ছিল। কুন্তলা হঠাৎ আমাকে দেখে বলছে হাজরা, আমাকে হাজরা বলে ডাকতো, কারণ দুটো অন্বেষা ছিল, একজন দাস একজন হাজরা। আমি হ্যাঁ হ্যাঁ হাজরা, কি ব্যাপার বলতো, কি হয়েছে, তুই ঘুমোসনি? এবারে আমি বললাম না কেন, তোকে দেখে মনে যদি মার খেয়েছিস, মানে চোখ মুখ বসে গেছিল। বললাম না না জিনিস হয়েছে। কি হয়েছে বল? সব খারাপ হয়ে গেছে, ভেবেছে কি না কি হয়েছে। আমি বললাম রাত্রিরে এই হয়েছিল। ও না, আমি দেখলাম পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছিল, সরাং পাড়া খাটে তুলে নিল। মানে আমি ঢপ দিচ্ছি তোর মনের ভুল, এসব কোনো দিকে ওরা যায়নি।
আমার এক কথাটা বিশ্বাস করে নিয়েছে। কারণ তারপর আমার এক বান্ধবী, সে আবার একটা ঘটনা বলেছিল, তখন আবার আমরা 5-এ পড়তাম। সে বড় দিদিদের সাথে গিয়ে ওখানে কি একটা ঘটনার সম্মুখীন হয়েছিল, কেউ কিন্তু কিছু দেখেনি, দরজা বন্ধ ছিল, অনেকক্ষণ সাড়া দিয়েছে, কেউ খোলেনি, ওরা বাইরে পাহারা দিচ্ছিল, দেখি তো কে বেরোয়, এই করতে করতে অনেকক্ষণ কাবার পরে গিয়ে যখন ধাক্কা দিয়েছে দরজা তখন খোলা, ভেতরে কেউ নেই। তো দাস আমাকে বলেছিল, মানে ওই অন্বেষাই আরেকজন যে ছিল, যে আমরা এত ধাক্কা দিয়েছিলাম হাজরা, কেউ থাকলে ওটা খুলে যাওয়ার কথা, কিন্তু সেটা খোলেনি। তো আমি জানি না, দেখো এবার কি না। ঠিক আছে, কুন্তলার সাথে কথা হলো, সবাই আমার মনে আছে বাড়ি থেকে ফোন করে যে যা পুষ্প, মা কালীর খাড়া সবাই নিয়ে চলে এসছে আর কি, হ্যাঁ ভয়। কিন্তু আমার একবার মনে আছে, যেটা আমার খুব আশ্চর্য লেগেছিল, যা খুশি তোমরা বলতে পারো, মনের ভুল বা কিছু, বাট আমার মনে হয়েছিল, আমি দেখেছিলাম, আমার পরিষ্কার মনে আছে, আমরা পরীক্ষা দিতে বসতাম, এবারে দেখবে একটা বেঞ্চে তো দুজন দুজন করে বসাতো, আমি বসেছিলাম দেওয়ালের দিকে, মানে বেঞ্চটা ওখানে শেষ, আমার পেনটা পড়ে গেছিল, আমার পেনটা যে পড়েছিল সেটা পড়েছিল কিন্তু আমার পায়ের কাছে, আমি যে এরকম ভাবে তুলবো সেটারও আমার কাছে, মানে সাইড দিয়ে তোলা যাবে না, তুলতে না অবভিয়াসলি তোলা যাবে, আমাকেই তুলতে হবে, মানে কেউ আলাদা করে এসে তুলে দিতে পারবে না। টিচাররা যে রাউন্ড দিচ্ছিলেন, টিচাররাও না তোমার এই দুটো বেঞ্চের মাঝখান দিয়ে রাস্তা যায় না, সেটা দিয়ে রাউন্ড দিচ্ছিলেন, আমি ধারে বসেছিলাম, আমার মনে আছে তাড়াহুড়োতে আমি যা পড়ে গেছে, অন্য একটা পেন দিয়ে লিখি, আমরা তো এক্সট্রা পেন নিয়ে যেতাম তাই না, তো ওই অন্য পেনটা না যা হয় নতুন কালি সরতে চায় না, তো আমি লিখতে লিখতে দেখি কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আমি লিখছিলাম যে পেনটা না আমার বেঞ্চের ওপরেই রাখা আছে। আমার কথা মনে হয়েছিল যেই ছিল না কেন হস্টেলে, সে ভালো ছিল, সে ভালো ছিল। আসলে কিছু কিছু জিনিস হয় যেগুলো যুক্তি তর্কের বাইরে আসে। হ্যাঁ তা হয়, কিন্তু আমার একটু বলতে লজ্জাই লাগে, কারণ আমি না তারপর আর আলাদা করে কখনো কিছু ফিল করা, কিছু দেখা তো ছেড়েই দাও, দেখে তো আমি কোনোদিনই মানে কিছু দেখিনি, কোনোদিনই আমি কোনো কিছু ফিল করিনি ওই ঘটনার পর থেকে, কোনোদিন না। আর আমাদের অনেক গল্প আছে, স্টুডিওতে ভূতের গল্প আছে, মানে আমার পরে আস্তে আস্তে এখানে কাজ করতে এসে মনে হয়েছে যে যদি স্টুডিওতে কেউ থাকেও, মানে অনেক স্টুডিওর গল্প আছে সে ঘরের, কারণ আমি ফিল করি যে সেটটা না আমাদেরকে দেখে, সেট না জানে যে কে কার মনে কি চলছে, কে ফাঁকি দিচ্ছে, বা কে কি ভাবছে, কার কি খারাপ লাগা, কার কি ভালো লাগা, আজ কার কিসে ভালো লেগেছে, এটা একটা মনের একটা বিশ্বাস, মানে ভগবানকে তো আমরা চোখে দেখিনি, বাট সেটে ঢুকলে না আমার সেটা ফিল, আমার ভালো লাগে সেটা, আমি আমার মানে এটা বাড়াবাড়ি হয়ে যাবে বলা, বাট হ্যাঁ অবভিয়াসলি আমরা বাড়িতে সবাই খুব ভালো ঘুমাই, আমি না সেটে খুব ভালো ঘুমাতে পারি, মানে সেটের আওয়াজ, সেটের ক্যাওস আমার কিছু যায় আসে না, খুব ভালো ঘুমাই সেটে, মানে আমি সেটের মধ্যে সব থেকে বেশি ভালো থাকি, খুব ভালো থাকি সেটের মধ্যে, বাড়ি ছাড়া, অবভিয়াসলি বাড়ি ছাড়া, এই জন্য মানে সেকেন্ড হোম বলে আর কি। হ্যাঁ একদমই তাই, এবং আমি একা না, এখানে আরো যারা আছেন তারা সবাই, তো সেটে যদি কেউ থেকেও থাকে না, আমার না সেটে ভয় করে না, অনেকে বলে রাত্রিবেলা একা একা সেটে আসতে পারবি, ভাবি যে পারবো, সারাদিন ধরে আমরা যে এত কথাবার্তা হাসাহাসি এত আলাপ আলোচনা, কি জানি রাত্রিবেলা যখন আমরা কেউ থাকি না তখন সেটটা কিরকম থাকে, একদমই তাই ফাঁকাই থাকবে। যেমন একটা স্কুলে যেমন ভাবতাম যে রাত্রিবেলা স্কুলটা কেমন হয়, আমি ঘুরেছি স্কুলে রাত্রিবেলা, কারণ আমরা তো হস্টেলে থাকতাম, অ্যানুয়াল ফাংশন টাংশন যখন হতো, আমরা যখন রাত জেগে হস্টেলে মেয়েরা কাজ করতাম, আমরা এই বিল্ডিং ওই বিল্ডিং যেতাম, তো ছমছমে লাগে, কারণ সারাদিন ধরে যেটা কি বলবো গম করছে, রাত্রিবেলায় ফাঁকা হয়ে গেলে যেটুকু যা হয় আর কি। কালী পুজোটা কিভাবে কাটানো হয়? আমি কালী পুজো প্রত্যেক বছর শুটিং করেই কাটিয়েছি, আর বাড়িতে কি করে বা বলি, 5 থেকে 12 তো হস্টেলেই ছিলাম, স্কুল আর এই শুটিং এর জায়গা করেই কেটে গেছে আমার। দুর্গা পুজোটা কেটে গেল, কালী পুজোটাও খুব ভালোভাবে কাটুক এইটুকুই বলবো, আর তোমার শুটের অনেক চাপ রয়েছে আর বেশিক্ষণ আড্ডা দেওয়া সম্ভব নয়, ভূতের গল্প শুনে আমার অনেকক্ষণ গল্প হয়ে গেছে, আর এমনি ভূতের গল্প এতটাই ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, আমি বলবো আমি রসিয়ে বলতে পারলাম না, তারা আছে বলে, আর ব্যক্তিগতভাবে না আমি ভূতের গল্প রোজ রাত্রিবেলা শুনে তারপরে ঘুমাই জানো। যাই হোক, গল্প আমরা এখানে আড্ডাটা এখানেই শেষ করবো, তো দর্শককে কি বলবে এবং দর্শক সামনে কি কি দেখতে চলেছে সবকিছু দর্শককে বলে দেয়। দর্শক সামনে যা দেখতে চলেছে তার একদিন আগে আমরা জানতে পারি যে তারা কি দেখতে চলেছে। এই মুহূর্তে আমাদের ওই একটা সবাই দেখে নিয়েছে, একটা পার্টিতে সবাই গেছে, লাইরি বাড়ির সবাই ইনভাইটেড, ডাক্তারদের নিয়ে একটা পার্টি, আর একটি কলেজে র্যাগিং এর একটা কি বলবো সিন চলছে। তো এই দুটো ঘটনা কিভাবে এক জায়গায় আসে, কিভাবে আদি আবার ফাঁসে যা হয়, সেই নিয়ে এবার গল্প এগোবে। যাই হোক, এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং
আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।